বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বাংলাদেশে শোকার্ত। তাকে কিভাবে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে তা প্রকাশ পেয়েছে সব জায়গায়, এবং এই বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো আমরা একটু শুনবো। তার ছেলে নিরাপত্তার কারণে দেশের বাইরে আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সাদি, জি। তুমি খুব শোকার্ত অবস্থা, তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। তারপরও তোমার কথা আমরা শোনার জন্য তোমাকে আমরা নিয়ে এসেছি। তো তোমার সাথে তুমি কিভাবে এই মৃত্যুর খবরটা তুমি কিভাবে পেয়েছিলে? জি, ধন্যবাদ আপনাকে চাচা। আপনি আমার বাবার অনেক কাছে, আপনাকে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে আমি তো দেশের বাইরে। তো গত ৭-৮ দিন ধরেই তার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুর পরে তার যে চিকিৎসাটা দরকার, তার সুস্থতার জন্যে তার রেস্ট দরকার, তাকে দেখা দরকার। তো গত ৭-৮ দিন ধরেই আরকি তাকে বারবার কেরানীগঞ্জ থেকে পিজিতে পাঠানো হচ্ছিল। পিজি হাসপাতালে ওনাকে পাঠানো হলে ওনাকে ভর্তি করতেছিল না। আর ওখানে বারে ডিরেক্টর সাহেবকেও, আমার ২ বোন যারা ছিলেন ওনার সাথে সবসময় সর্বক্ষণ আমার আম্মা ছিলেন। তো ওনারা অনেক রিকোয়েস্ট করেছে। ভদ্রলোক, ওনার নাম ব্রিগেডিয়ার নোমান সাহেব। উনি অ্যাকচুয়ালি আমি জানি না কিভাবে উনি কোন দল করেন, কি করেন। উনি মানুষ নাকি আমার বাবাকে রাস্তায় ফেলে রাখছেন ৩ দিন ধরে। তাকে ভর্তি নেন নাই। তাকে বলছে সে রিকভার করছে। একবার জেলে পাঠায়, আবার পিজিতে আনে এই অবস্থায়। তারপরে জেলখানা থেকে রেফার করা হয়েছে ওনাকে শেষ মুহূর্তে আরকি। এটা হলো গতকালকে, যে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তো তখন প্রথমে যখন ঢাকা মেডিকেল কলেজে গেছেন উনি, তখন তাকে ওয়ার্ডে রাখছে। তাকে বেডও দিতে চায়নি। বলছে যে আপনারা যদি তাকে রাখেন, তাকে ফ্লোরে রাখতে হবে। এছাড়া উপায় নেই। তাকে হ্যান্ডকাপ পরাই রাখছে। আমার বাবা আমাকে বলছে যে শক্ত থাকো বাবা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এরপরে তাকে আইসিইউতে নিয়ে গেছে এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে। সে আজকে ভোরবেলা মৃত্যুবরণ করেছে। আমাদের জানায় নাই, ডাক্তাররা কিচ্ছু জানায় নাই। খালি সকাল ৮টার সময় আমার বড় বোনকে ফোন করে বলছে যে আপনারা আসেন, জরুরি দরকারি। তো আমার বাবা অনেক শক্ত একজন মানুষ, তার এইভাবে যাওয়ার কথা না। সে যখনই তার জামিনের কথাও বলছি, আমরা সবসময় বলছি যে আমার নেত্রী লাশ অপরূপ, আমি চাই না, আমি বেরোতে চাই না। উনি উনি অনেক শক্ত মানুষ। ওনাকে অসুস্থ করে মেরে ফেলেছে। আমার বাবাটারে গাড়ি দিয়ে নিয়ে আসছে, নিয়ে গেছে খালি। আর গরমের মধ্যে শুকায় কাঠ বানায় ফেলছে আমার বাবাটারে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে বিচার দিলাম, আপনাদের কাছে দাবি আল্লাহ বিচার করুক। আল্লাহ, আমি আর কিচ্ছু বলবো না। আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন আমার বাবার জন্য। তোমার বাবাকে যেদিন গ্রেফতার করা হয় তখন কি তুমি দেশে ছিলে? না, আমি তখন দেশে ছিলাম না। আমি আগস্টের ৩০ তারিখে আমি দেশ থেকে বের হয়েছি। আগস্টের ৩০ তারিখে বিমানবন্দর দিয়ে বের হয়েছি। আমি তখন ছিলাম না দেশে। আমার বাবা ছিলেন। আমার বাবাকে যতবার বলা হয়েছে যে উনি কোথাও যাবেন নাকি, বলছে না, আমার কোনো কিছু হারানোর নাই, আমি কোনো কিছু লুকায়ও নাই, আমার কোনো কিছু গোপন করার নাই। বাবা আমায় যদি ধরে নিয়ে যায় আমাকে ধরে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। উনি বাসায় ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট হয়েছে উনি। উনার শারীরিক গ্রেফতারের সময় কি শারীরিক সমস্যা ছিল গ্রেফতারের সময়? তখন গ্রেফতারের সময় কোনো সমস্যা ছিল না। আমার বাবা একজন সুস্থ মানুষ এবং সবল মানুষ। উনি হাসি খুশি, হ্যাপি একজন মানুষ। সে কিভাবে এভাবে চলে গেল আমরা নিজেও জানি না। ব্যারিস্টার সুমন সাহেব, উনি আমার বাবার সাথে রুমমেট ছিল। আমার বাবা যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, উনি দেখভাল করতো আমার বাবাকে।
আস্তে আস্তে নুয়ে পড়ছে আমার বাবাটারে এইভাবে টানা হেঁচড়া করতে করতে। ডেঙ্গুর পরে তার ডায়াবেটিস হাই ছিল, তাকে যদি একটু রেস্ট দেওয়া হইতো, একবার যদি অ্যাডমিশন নেওয়া হইতো, একবার যদি পিজিতে অ্যাডমিশন নিত, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হয় না। একবারও নেয়নি তারা। ওনার বাইপাসটা কবে হয়েছিল? বাইপাস 2011 সালে, জি 2011 সালে। ওগুলা কোনো সমস্যা ছিল না, শুধু আমার বাবা শুধু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ওইটার থেকেও সুস্থ হয়েছে, ডেঙ্গুও ঠিক হয়েছে, কিন্তু এরপরে ডেঙ্গুর পরে যে ওনার যে চিকিৎসাটা করবে, তারা এই চিকিৎসাটা আর করে নাই। তারা চিকিৎসা করে নাই, তাকে হাতে ধরে ডেঙ্গুটা প্রথম কখন ডেঙ্গুর কথা শোনা যায় প্রথম? আজকে থেকে 8 দিন আগে আরো ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুর থেকে সুস্থ হয়েছে, 2 দিন ছিল পিজিতে, ওনাকে না রেখে ওনাকে আবার বের করে দেওয়া হয়েছে, তার অ্যাডমিশন কেটে দেওয়া হয়েছে। এবং এটা হলো ব্রিগেডিয়ার নোমান, উনি মেনলি এইসব কাজ করেছে। তোমরা ভাই বোন কয়জন তোমরা? আমি এক ছেলে, আমার 2 বোন, তারা দেশেই আছেন। তারা আজকে দাফন করে আসছে আমার বাবারে। আজকে দাফনের সময় আজকে এসপি সাহেবকে ফোন করতে হয়েছে, ওসি সাহেবকে ফোন করতে হয়েছে, তারা জোর জবরদস্তি বলছে যে 100 মানুষের বেশি যে না হয়, আগে দাফন করেন, 2 থানায় জানাজা পড়া যাবে না, তাতে হাজার মানুষের দোয়ায় সবাই ছিল, দোয়া করে ইনশাল্লাহ দাফন হয়েছে, ভালোভাবে দাফন হয়েছে। আমার বাপটারে শেষ পর্যন্ত হ্যান্ডকাফ পরায় রাখছে আমার বাবাটারে। আপনারা দোয়া করেন, বাস আপনাদের কাছে দোয়া। তুমি কখন খবর পাও তোমার বাবা নেই? আমি সকালবেলা, সকাল ভোরবেলা, অ্যাকচুয়ালি ভোর 6টার সময় আমি খবর পেয়েছি। আমাকে কেউ বলে নাই, আমার যারা লোকজন ছিল তারা খালি বলতেছে আপনার বোনদের আসতে বলেন, পরে কথা বলবো, পরে কথা বলবো। তখনই আমি বুঝেছি আমার বাবা নাই, তখনই বুঝেছি আমার বাবা নাই। সে আইসিইউতে ছিল, গত রাত্রেও অনেক মানুষজনের সাথে কথা বলছে, সবার নাম পরিচয় জানছে। যতবার তাকে নার্স জিজ্ঞেস করছে আপনার নাম কি, সে একেবারে জোরে বলছে আমার নাম অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এভাবে কথা বলছে সে, এভাবেই কথা বলছে সে। আজকে সে হঠাৎ করে কি হলো, কোনো লাইফ সাপোর্ট না, কিচ্ছু না, কেন জানি না কি হলো, আমাদের কোনো ধারণা নেই। আপনারা আসছেন, আপনারা জানেন। তুমি একটু তুমি একটু বুঝতে পারছেন। তুমি আজকে বলছো উনি মারা গিয়েছেন গতকালকে, তাই তো? জি, গতকালকে মারা গেছে। জি গতকালকে। জি। আর তোমার সাথে সর্বশেষ কবে কথা হয়েছে তোমার বাবা? আমার সাথে 3 দিন আগে কথা হয়েছে, হুইল চেয়ারে ছিলেন উনি তখন। তো উনি পিজি সামনে বসেছিলেন। আমি আপনাদের ভিডিও টিডিও সব পাঠিয়ে দিচ্ছি, আমার কাছে সব ছবি আছে। তো বলছে যে বাবা তুমি শক্ত থাকো, এতটুকুই বলছে, চিন্তা করো না। আর বলছে যে আমায় নিয়ে চিন্তা করো না, আমার জামিন টামিন কিছু দরকার নাই, যেদিন নেত্রী আসবে ওই দিন আমি বাইর হবো, এছাড়া আমি বাইর হবো না, এই কথাই বলছে। ওনার নামে মামলা কয়টা ছিল সর্বমোট? ওনার নামে মামলা একাধিক ছিল, 4টা ছিল, মার্ডার কেস ছিল। তার নামে কোনো দুর্নীতি মামলা নাই, না আমার নামে কোনো দুর্নীতি মামলা আছে। তো যেগুলা মামলা সবই এগুলা বানাওয়াট, যেখানে সে জীবনে উপস্থিত ছিলেন না, জীবনে এই ব্যাপারে কথাও বলেন নাই। আমি নিজে জানি আমার বাবা তখন ওই যেই সব টাইমে মামলা দিয়েছে উনি অসুস্থ ছিলেন, উনি অবস্থা খারাপ ছিল। ওনাকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল? বাসা থেকে অ্যারেস্ট করেছে, বাসা, উনি কোথাও যান নাই। ঢাকার বাসায় না নরসিংদীর বাসায়? ঢাকার বাসা থেকে, ঢাকার বাসা থেকে। ওনাকে অনেকবার বলা হয়েছে উনি যাবেন নাকি কোথাও, উনি বলছে না বাবা আমার কোনো কিছু লুকানোর নাই, আমি কোথাও পালাবো না, কথাই বলছে সবসময়, এই কথাই বলছে, আমার কোনো কিছু লুকানোর নাই, আমার কি পাবে, আমার কি দেখবে, আমি কোথাও যাব না, এই বয়স, এই বলছে খালি। ওনাকে তো আমরা বহু বছর ধরে দেখি, তুমি ছোট ছিলে, তোমাদের ধানমন্ডির বাসায় যেতাম, জি, তখন এত নেতা কর্মী ওই বাসায় থাকতো।
আসতো, আসতো, যাওয়া আসা করতো। তো কর্মী বান্ধব একটা মানুষ ছিলেন উনি। জি, কর্মীদের সাথে সবসময় বন্ধুর জি, মতো সম্পর্ক ছিল উনার সবসময়। জি, জি, এখনো আছে। আজকে এত বিপদের মধ্যেও এত মানুষকে থ্রেট করা হয়েছে, অ্যারেস্ট করা হবে, এই করা হবে, সেই করা হবে। হাজারো মানুষের ঢল আজকে ছিল তা জানা যায়। আল্লাহর রহমত। যে তো জায়গায় জানাজা হলো যে কোন জি, জায়গাটা জানাজার জায়গাটা? জানাজা প্রথম হয়েছে হইলো আপনার গুলশান আজাদ মসজিদে, ওইটা বাদেশা, তারপরে হয়েছে গতকালকে হয়েছে এটা, আর আজকে হয়েছে হলো তার নিজ বাড়ি আমার বড় আব্বার স্কুল মাঠ শুক্কুর মাহমুদ উচ্চ বিদ্যালয়। তো মনোধি থানা এটা। যদিও আমরা চেয়েছিলাম যে বেলাবো মনোধি দুই জায়গায় হোক, তো বেলাবোতে তো আমাদের পারমিশনই দেয় নাই। তারা মানা করে দিয়েছে প্রশাসন যে বেলাবোতে হবে না। তারপরে মনোদিতে যখন মাইকিং করতেছিল মাইক টাইকও নিয়ে চলে গেছে তারা, পুলিশ মাইকিংও করতে দেয়নি আমাদের, আমার বাবার জানাজার। তো তার দাদার স্কুল যেটা শুক্কুর মাহমুদ উচ্চ বিদ্যালয়, ওইটার মাঠেই তার জানাজা হয়েছে। মনোহর দিতে যারা মাইক কেড়ে দিল, অনুমতি দিল না, এরা কারা এরা? পুলিশ, পুলিশ। ওসির নামটা কি? মনোহরদের ওসির নামটা কি? আমি ওসি সাহেবের নাম জানি না, জেনে আপনাকে জানাবো। বেলাবোর ওসি সাহেবও নিষেধ করেছেন, জানাজার কথা বলছে আমরা দায়িত্ব নিতে পারবো না বেলাবোতে, আপনারা জানেন এই সেই অ্যারেস্ট হলে আমরা কিছু জানি না। তো আমরা তো জীবনেও চাই না যে আমার বাবার কারণে বা আমাদের কারণে কেউ সমস্যায় পড়ুক। তবুও যারা মন থেকে ভালোবাসে তাকে। তোমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশটা স্বাধীন করেছেন, সেই দেশে স্বাধীন দেশে করছে, তার জানাজা করতে দিবে কিনা? তাকে বারে বারে বলা হচ্ছিল যে সকাল 7টার মধ্যে দাফন করে জানাজা ঘরের মধ্যে সারতে বলা হয়েছে। জানাজা ঘরের মধ্যে করতে বলা হচ্ছিল। হ্যাঁ, নিজ বাড়িতে জানাজা ছোট করে করতে বলছে, 100 জনের বেশি মানুষ হতে পারবে না। এই তার মাইকিং বন্ধ করে কোন সময় মাইকটা কেড়ে এনে কখন এটা? আজকে আজকে আপনার কালকে রাত্রে মাইক কেড়ে নিয়ে গেছে। কালকে রাত্রে থেকে মাইকিং শুরু হয়ে গেছিল, কিন্তু এশার নামাজ মানে প্রথম জানাজার পর থেকেই গুলশানের, তারপরে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে তারা। তুমি তো তোমার বিদেশের জায়গা থেকে বসে তোমার বাবার জানাজা ফেসবুকে দেখতেছিলে, তাই না? জি, আমি ভিডিও কলে দেখতেছিলাম মেনলি। আমার কিছু বলার নাই। আমাকে আমাকে আমার বোনরা, আমার আত্মীয়-স্বজন বলছে তুমি কোনো পোস্ট দিবা না। আমি দোয়াও চাইতে পারি না। আমার বাবা যখন অসুস্থ, তাইলে যদি ওনাকে চিকিৎসা ঠিক মতো না দেয়, এজন্য দোয়াটাও চাইতে পারি নাই কারো কাছে। বলতেও পারি নাই কারো কাছে আমার বাবা অসুস্থ। খালি চুপ করে দেখছি, খালি দেখছি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলছে চাচা। অসুস্থ বানায় মেরে ফেলছে। আমার বাবা অসুস্থ ছিলেন, ওনার কোনো সমস্যা ছিল না। চিন্তা করতে পারো সাদি, জেলখানায় একজন ডিভিশনার, উনি তো জি, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, জি, ডিভিশন প্রাপ্ত একটা মানুষ। জি, কত অবস্থা থাকলে জেলখানায় ওই ডিভিশন প্রাপ্ত ছেলে একজনের ডেঙ্গু হয়? জি, জি, সেটাই। এবং ডেঙ্গু হওয়ার পর 2 দিন রেখে তাকে আবার ফেরত পাঠায় দেওয়া হয়। তাকে 3 বার আনা হয় কেরানীগঞ্জ থেকে পিজি হাসপাতালে। প্রত্যেক দিন এই গরমের মধ্যে একটা অ্যাম্বুলেন্স, যেখানে কোনো রকম কোনো সুবিধা নাই। খালি একটা খাট, একটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা স্ট্রেচার, এছাড়া কিচ্ছু নাই। তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়। তাকে মানুষের ভিতর দিয়েই একটা হুইল চেয়ার দিয়ে টেনে হেঁচড়া নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার হাতে হাত করা পরানো। এইভাবেই করছে তারা, এইভাবেই করছে। এবং আমরা কিছু ছবি দেখলাম, অনেক রুগী, একটা বেডে তাকে রাখা হয়েছে, বিছানার চাদর নেই, তার হাতে বেডে তো হাত রাখা করা। হয়েছে, তখনই বলা হয়েছে যে এই বেড থাকবে না, এটা আরেকজন ভদ্রতা করে দিয়েছে, তাকে বলছে তাকে ফ্লোরে থাকতে হবে, তাকে বারান্দায় নিয়ে গেছে। এই এই অবস্থা, এই আজকে আমার বাবা
আজকে দেশের জন্য এই অবস্থা। আজকে আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ভিডিও কলে যখন দেখছিলে বাবার জানাজা, তোমার মন কি বলছিল তখন? আমার মন বলছে আমার বাবা এই কষ্টের থেকে দূরে আছে, শান্তিতে আছেন, উনি শান্তি মতো গিয়েছেন, হাসি মুখে গেছেন, মানুষ ভালোবাসে তাকে। আমি মানুষের কাছে দোয়া চাইছি, আমার বাবা শান্তিতেই গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া চাই সবার কাছে, এই আর কিছু না। তোমার কথায় আমরা বুঝলাম সেখানে একজন সাক্ষী আছে, তার চিকিৎসা নিয়ে বেশটা সুমন যে ধর্মের ছিলেন, জি জি, সুমন যদি কোনোদিন বাইরে আসতে পারেন, তার জি কাছে আমরা শুনতে পারবো আরো বিস্তারিত জানতে পারবেন, অবশ্যই অবশ্যই। কোনোদিন জি বাইরে আসতে পারলে সুমন। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনি অনেক আমার বাবার অনেক খেদমত করেছেন, আমার বাবা নিজে বলছে। তো ওনার জন্য দোয়া করি। তো আজকে আমার বাবার কোনো সমস্যা ছিল না। তাকে এইভাবে অসুস্থ করে মারা হয়েছে, আর কিচ্ছু না। এটাই সত্য, এটাই আমি জানি। আজকে আমি বললাম আপনার এখানে, তুমি তো এতদিন বলি না। হত্যাকাণ্ড মনে করো, এটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আমাদের কথা হয়েছে, দলীয় মানুষের সাথে কথা হয়েছে, এবং আমি এই ব্যাপার নিয়ে অনেক দূর যাব, আমি আন্তর্জাতিক ভাবেও যাব। তার সাথে যেই কাজ করা হয়েছে, তাকে যেই অমানবিক, তাকে যেই টর্চার করা হয়েছে, আমি এই ব্যাপারে দেখবো ইনশাল্লাহ। আমি অভিযোগ করব, যেখানে যেখানে অভিযোগ করা আমি করব। আমরা জীবনে এগুলা করি নাই। আজকে আমরা ক্ষমতা থাকতেও আমার বাবা কেউ দেখি নাই জীবনে এইভাবে করতে কারোর সাথে। আমরাও জীবনেও চিন্তা করিনি আজকে তার সাথে যেই ব্যবহার, তার এই অবস্থায়, তার এই বয়সে 7 দিনে আমার বাবারে মেরে ফেলছে। 7 দিনে মেরে ফেলছে আমার বাবাকে, 7 দিনে। পিজিতে কি বলা হচ্ছিল, কেন অ্যাডমিশন দেবে না তারা? ডাক্তার, জেলখানার ডাক্তার যিনি ছিলেন, উনি রেফার করছে পিজিতে। পিজিতে মানুষজন দিয়ে বলানোর পরে সকালবেলা ভর্তি করেছে, বিকালবেলা আমার বোনরা যখন বাসায় ফেরত এসছে, তাদের আবার ফোন করে বলা হয়েছে যে আমার বাবাকে আর কি আবার ফেরত পাঠানো হয়েছে, কারণ সে সুস্থ। সকালবেলা ভর্তি করা হয়েছে, বিকালবেলা ফেরত পাঠাচ্ছে। তখন ডিরেক্টর সাহেবের সাথে যখন আমার বোনরা দেখা করেছেন, বলছেন আপনারা কেন আসছেন আমার সাথে দেখা করতে? আপনাদের তো আমার সাথে দেখা করার কথা না, এটা তো ডক্টরের কাজ, এখানে আমার সাথে কেন দেখা করতে আসছেন? ওই ডিরেক্টর সাহেবই ডক্টরকে প্রেসার দিয়ে আমার বাবার সিট কেটে দিয়েছে। ডিরেক্টর সাহেব সারা জীবন ডিরেক্টর থাকবেন, তাই তো? ব্রিগেডিয়ার নোমান, আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ডিরেক্টর সাহেব, আপনি আজকে ডিরেক্টর সাহেব হয়েছেন এই দেশটা স্বাধীন হওয়ার কারণে। একজন বীর মুক্তিযোদ্ধা শেষ জীবনে সাথী, উনাকে যখন দাফন করা হয়, জি উনি মুক্তিযুদ্ধ, ওনাকে তো কোনো রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় নাই। না, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি। আমাদের তো জানাজাই করতে দিতে চায় নাই। পুলিশ সারা মাঠ ঘেরাও করে রেখেছে, যারা মানে মানুষদের ঢুকতে দেয় না। এবং যখন অনেক মানুষ হয়েছে, তখন মানুষজন জানার পরে বলছে এক্ষুনি আপনারা চলে যান, যে যার বাড়িতে এক্ষুনি চলে যান। এইভাবেই আমি আপনার কাছে আমি সব ছবি পাঠাবো, সব ভিডিও পাঠাবো, আপনি দেখবেন, আপনি বলবেন। এই হলো অবস্থা। আল্লাহ মালিক। মুক্তিযোদ্ধা তার রাষ্ট্রীয় সম্মান পায় না। থানার ওসি মানুষকে বিদায় করতে চায়, ধর্মীয় ভাবেও দিতে পারে না। রাষ্ট্রীয় দায়িত্ব পরে, ধর্মীয় ভাবেও দিতে পারে না। ওনারা বলে আমাদের উপরে প্রেশার আছে, আমরা সমস্যা আছি। ওসি সাহেব বলেন, এসপি সাহেব বলেন যে ঊর্ধ্বতম জায়গা থেকে প্রেশার আছে। যতবারই যোগাযোগ করা হয়েছে তারা এইভাবেই কথা বলছে। কে এটা জানা যায়, ইমামতি কে করেন? ইমামতি করেছেন আমাদেরই বাড়ির পাশে এক মাদ্রাসা আছে, বাগিবাড়ি মাদ্রাসা, আমার বাবার
অত্যন্ত ঘনিষ্ঠভাজন উনি বাগি ভাই মাদ্রাসার যে হুজুর উনি ইমামতি করেছেন। উনি সবসময় আর কি আমার বাবার কাছের মানুষ, সেই ইমামতি করেছেন। আরেকটা ব্যাপার, আমরা মারা যাওয়ার পরে আমাদের যেটা করা হয় যে মৃতের ছেলে বা মৃতের পরিবারের পক্ষে কেউ কথা বলে ক্ষমা চায়। দেয় নাই আমাকে কথা বলতে, দেয়নি। তুমি কথা বলতে চাইছিলে? জি, চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি কথা বলতে। কে বাধা দিয়েছে এটা? বাধা দিয়েছে প্রশাসনিক ভাবেই বাধা দিয়েছে, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। বলছে আমাদের উপরে অনেক প্রেশার আছে, দুঃখিত আপনি কোনো কথা বলতে পারবেন না। জি। কোন জায়গায় ওনাকে কবর দেওয়া হয়? আমার দাদা আমাদের প্রত্যেক বাড়িতে আমার দাদার পাশে খবর দেওয়া হয়েছে। তোমার দাদার নামটা কি? এম এ মুজিদ, উনি তিনবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ছিলেন। নাম করা অ্যাডভোকেট এম এ মুজিদ, অ্যাডভোকেট এম এ মুজিদ, তার পাশেই খবর দেওয়া হয়েছে সাথেই। তোমার দাদার কারণে কি তোমার বাবা আইন পেশায় এসেছিলেন? জি জি, আমার দাদার কারণে আমার বাবা আইন পেশায় এসেছিলেন। আমার দাদা সবসময় চেয়েছেন যে উনি আইন পেশায় আসুক। আমার বাবা তো আইনজীবী ছিলেন এবং প্র্যাকটিসও করতেন, পরে রাজনীতির কারণে অনেক সময় একটু হয়ে গেছে, আপনারা তো জানেনই সবকিছু। আমরা যখন তোমার বাড়িতে যেতাম ধানমন্ডি, জি প্রচুর আইনের বই ভর্তি একটা লাইব্রেরি ছিল। জি প্লাস হচ্ছে উনি তো ছাত্রলীগ, যুবলীগের চেয়ারম্যানও ছিলেন। জি, যুবলীগের চেয়ারম্যান ছিলেন উনি। তখন অসহযোগ আন্দোলনের সময় যখন আর কি বিরোধী দল, তখন সে যুবলীগের চেয়ারম্যান ছিল। এবং সে আপনার ঘাতক দালাল নির্মূল কমিটির ওইটার সাথেও সংযুক্ত ছিল এবং প্রথম রাজাকারদের যে প্রথম বিচারের দাবি জাহানারা ইমামের সাথে, তার সাথেই একসাথেই তারা কাজ করেছেন সবসময়। জি, তখন সে যুবলীগের চেয়ারম্যান। আমাদের না অনেক সাংবাদিকের সাথে তার বন্ধুত্ব ছিল, জি অনেক সাংবাদিক। জি, আমি ছোটবেলায় দেখেছি, আপনাকেও দেখেছি, অনেক সাংবাদিকদের দেখেছি। আমার বাবা এত চিনেনি উনি কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন। আমি তো কালকে বলেছি যে একটা ঘটনা, আমি ওই সময় তোমাদের বাড়িতে ছিলাম, একটা মানুষ, বিপদগ্রস্ত মানুষ আসলো, তোমার বাবা আমাকে সহ চলে গেলেন বেলা বর্ধমান থানায় জি মানুষটাকে বের করার জন্য। জি, উনি উনি আহ ওকালতি করেছেন একমাত্র দলের জন্য। যখনই দলের কেউ অ্যারেস্ট হতো বা কেসে পড়তো তখন উনি গিয়ে দাঁড়াতো তার কোর্টে। এছাড়া আমি দেখি নাই অন্য কোনো কারণ তার আর প্রয়োজন হয় নাই ওকালতি করা। সে একমাত্র মানুষের জন্যই করছে ওকালতি। যারা নির্যাতিত ছিল তাদের পক্ষেই দাঁড়াইছে সবসময় সারা জীবনই। আমরা তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি সাদি, মানসিক অবস্থা ভালো না। তুমি যদি এই সুযোগে জি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তোমার নরসিংদী মনোহরদী বেলাবন মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাও, বলতে পারো। জি, আমার বলার প্রথম কথা হলো যে আমার বাবা যেহেতু নেই আর, উনি তো মানুষের জন্য সবসময় করে গেছে এবং দল মত নির্বিশেষে করে গেছেন। আপনারা সবাই তার রুহুর মাগফিরাত করবেন এবং তার জন্য দোয়া করবেন। আজকে এই দিনে আমার মাও চলে গেছেন, দুইজনে একদিনেই চলে গেছেন, দুইজনই একদিনে চলে গেছেন। দুইজনের জন্যই দোয়া করবেন। আর এছাড়া যে আজকে ওনার সাথে যা করেছে এটা পরিকল্পিত ছিল এবং ভবিষ্যতে যে এরকম না হয়, অন্য যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, নেতা নেত্রী আছেন, তাদের সাথে যে না হয়, আপনারা একটু মুখ খুলেন। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর কিছু না। তাকে অসুস্থ করে মারা হয়েছে। আমার বাবা সুস্থ মানুষ ছিল। আপনারা দোয়া করবেন যে আমি তার পথে আগে যেতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের সাথে থাকতে পারি। এই আমার বলার আছে, আর কিছু বলার তো নেই। এই বিচার তুমি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে, বিচারের দাবিটা তুমি। জি, আমি অলরেডি করছি, আমার বন্ধুদের সাথেও কথা হয়েছে। আমরা এই ব্যাপারে অলরেডি, আমাদের নেত্রী আমাকে বলেছে যে তুমি এই ব্যাপারে পদক্ষেপ নাও, তুমি যেহেতু বিদেশে আছো, তুমি এই বিচারের দাবি চাও আন্তর্জাতিক মহলে, এবং আমি এটা করবো ইনশাল্লাহ। নেত্রীর সাথে কখন কথা হচ্ছে?
নেত্রীর সাথে আমার বিকালবেলা কথা হয়েছে। নেত্রী ফোন দিয়েছিলেন, নানক চাচা ফোন দিয়েছিলেন, নিখিল ভাই ফোন দিয়েছিলেন, সবাই ফোন দিয়েছে, নিক্সন ভাই ফোন দিয়েছিলেন, সবার সাথেই কথা হয়েছে, সবাই মর্মাহত। তো বলছে যে তুমি এই ব্যাপারে একটা পদক্ষেপ নাও, ইনশাল্লাহ আমি নিব। এতদিন কিছু বলতে পারিনি কারণ উনি অসুস্থ ছিলেন, মানুষ আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে কিছু লেখেন না, কিছু বললেন না, আপনার বাবার সিট থাকবে না, আপনার বাবার চিকিৎসা হবে না। এখন তো আর সে নাই, আমি এখন চুপ থাকবো না। ব্ল্যাকমেইল করার চেষ্টা হয়েছে, জি জি জি। লিখলে ওনার ক্ষতি হবে। হ্যাঁ, অনেক ক্ষতি হবে, মানুষ জানবে, ওইটা নিয়ে আরো সমস্যা হবে, এইভাবে বলা হয়েছে আমাকে। সাদি, তোমার জি প্রতি আমাদের সবার সমবেদনা, তোমাদের পরিবারের সবার প্রতি আমাদের সমবেদনা। জি আমরা তোমার বাবার জন্য দোয়া করবো, আমরা তো আর কিছু করতে পারবো না। তুমি যদি এই বিচারটাকে নিয়ে যেতে পারো, এটা জি, আপনাদের সহযোগিতা দরকার অবশ্যই এই এটা ব্যাপারে। একটা নজির হয়ে থাকবে, এটা দৃষ্টান্ত জি হয়ে থাকবে। জি, এই তুমি সেক্টরে একমাত্র আরো ছেলে আরো বাবা। নেতা নেত্রীদের এইভাবে অত্যাচার করতেছে জেল হাজতে এখনো। হ্যাঁ, আজকে আমাদের যে আহ, মন্ত্রী ছিলেন দীপুমণি, ওনার শরীরটাও খারাপ, ওনাকেও এই একই অত্যাচার করা হচ্ছে, যেটা আমি জানি। তো আমি অবশ্যই আমি শুরু করব কালকে থেকে, ইনশাল্লাহ শুরু করবো। অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, আরো বলবো ইনশাল্লাহ, যেখানে বলা হয় সেখানে বলবো। এখন আর আমার হারানোর কিছু নাই, আর কিছু নাই হারানোর। সবচেয়ে বড় পুরস্কার আজকে যে মানুষের ঢল, আমরা যেটা দেখলাম, জানা যায় মানুষের ঢল, এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। জি মানুষ ভালোবাসলেই তো এইভাবে ছুটে আসে সবাই। জি জি, সেটাই সেটাই। আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসাতেই আমরা আছি, এর জন্যই টিকে আছি, আর কিচ্ছু নেই, মানুষের ভালোবাসা নিয়ে আছি। বাবা বলে গেছে সবসময় মানুষের পাশে থাকার জন্য, মাও বলছে সবসময় মানুষের পাশে থাকার জন্য, এটা নিয়েই থাকবো, আল্লাহ ভরসা, দল নিয়েই থাকবো। আজকে আমার বাবা দল করছে জন্য তার এই অবনতি, আমি এই দলটাই করব, এই দলের পাশেই থাকবো, দেখি কি হয়।